রুয়াদ, দরজা খোলা। কতক্ষণ ধরে ডাকছি তোকে। এভাবে কি কেউ দরজা বন্ধ করে রাখে? অস্থির হয়ে বসে আছে রুয়াদ। ভেবে পাচ্ছে না দরজা খুললে তার বোন আওয়াজকে দেখে কি মনে করবে। দরজা তো বন্ধ করেছে আওয়াজ, তাহলে ওকে বলবে কেন? কিন্তু তার যে বোন, নিশ্চয় তাকে চেপে ধরে বসে থাকবে কিছু শোনার জন্য। রুয়াদকে এভাবে ভয় পেতে দেখে ভুরু কুচকে আওয়াজ, তুমি এত ভয় পাচ্ছ কেন? মাথা তুলো। একবার আওয়াজকে দেখল রুয়াদ। আপু যে ডাকছে, দরজা খুলুন আগে। আওয়াজ দরজা খুলে দিল। দরজা খোলার পর আওয়াজ দেখে বেশ অবাক হলো ইনিমা। এসেছিল বোনকে ডাকতে, এখন এসে দেখে তার দেবর উপস্থিত এখানে। ইনিমা হেসে বলল, তুমি কখন এলে? বেশিক্ষণ হয়নি। এখানে কেন? আওয়াজ পিছন ফিরে একবার রুয়াদকে দেখে নিল। জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে একদম। মেয়েটা, আপনার বোনকে একটু দেখতে এসেছিলাম। আর হ্যাঁ, দরজাটা আমি বন্ধ করেছিলাম। আসছি আমি। ব্যাস এইটুকু বলে আওয়াজ চলে গেল। আওয়াজ দরজা বন্ধ করে কথাটা ইলিমাকে বলে দিল, কারণ রুয়াদ এই নিয়ে চিন্তা করছে না জানি ইলিমা তাকে কি বলে। তাই কথাটি বলে বের হয়ে গিয়েছে রুম থেকে। রুয়াদ আওয়াজের যাওয়ার দিকে তাকিয়ে আছে। যাক, একটু হলেও বেঁচে গিয়েছে সে। ইলিমা রুয়াতের পাশে এসে দাঁড়িয়ে বলল, কি বলছে আওয়াজ তোকে? রুয়াদ বোনের দিকে তাকালো। সে জানে তার বোন অন্য কিছু ভেবে বসে আছে। এখন শুধু রুয়াতের মুখ থেকে শোনার জন্য অধিক আগ্রহ আছে। কিছু বলিনি? ইনিমা রুয়াতের গাল ধরে বলল, মিথ্যা বলিস না। রুয়াদ জানে তার বোন আজ না বললে ছাড়বে না, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত বলে দিল ইনিমাকে। অবাক হয়ে শুনছে রুয়াতের কথা, কারণ তার দেবরের যে এত প্রেম তা রুয়াদের সাথে বিয়ে ঠিক না হলে জানা হতো না। শাড়ি যে জায়গা আওয়াজ ধরেছে ওই জায়গায় দেখে রুয়াদ বলল, দেখো এখানটায় তোমার দেবর ধরেছে। এবারও কি মনে হচ্ছে আমি একটা কথাও মিথ্যে বলছি? ইলিমা হেসে রুয়াদের ঘাড় জড়িয়ে ধরে, না বোন, বিশ্বাস করছি। আমি শুধু এই কথাই ভাবি আওয়াজের এখনই এই অবস্থায়, বিয়ের পর জানি কি হবে। ইনিমা বলার কথা কেন জানি ভীষণ লজ্জা পেল রুয়াদ। আজ আওয়াজের কার্যকলাপের জন্য লজ্জা পাচ্ছে সে। হয়েছে, তুমি রেডি হবে না এভাবে মেয়ের পাশে দাঁড়াতে? ইনিমা এখনো রেডি হয়নি। এত কাজের চাপ ছিল আজ, তাই আর রেডি হওয়া হয়নি তার। আরে আর বলিস না, কাজ করতে করতে আমার দিন যায় আর আসে। অন্য দিনের তুলনায় আজ বেশি কাজ পড়ে গিয়েছে। এখনই রেডি হব। ইনিমা তড়িঘড়ি করে রেডি হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। রুয়াদ তার বোনকে সাহায্য করলো। ইনিমা ও তার বোনের সাথে মিল রেখে হালকা গোলাপি রঙের শাড়ি পরছে, আবার রুয়াতের মতো সেজেছে। বোঝার উপায় নেই, রাখছে না কে ইলিমা আর কে রুয়াত। কিন্তু ইলিমা একটু মোটা হওয়াতে বোঝা যাচ্ছে। মা, তুমি আজ রুয়াতকে জোর করে আমাদের বাসায় রাখবে। ছেলে কথা সায় দিতে পারছে না মায়া চৌধুরী। যদি হান্নান সাহেব না রাখতে চায়, তখন কিভাবে রাজি করাবে আওয়াজকে? আর রুয়াতও থাকতে চাইবে কিনা সন্দেহ। আহা, আওয়াজ যদি রুয়াত না থাকতে চায়? আওয়াজ চোখ মুখ শক্ত করে বলল, ও থাকবে, শুধু তুমি হান্নান আঙ্কেলকে ম্যানেজ করবে। মায়া চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, আমি ওনাকে বলবো, ম্যানেজ করার চেষ্টা করব। তুমি এমন করো না এখন। আবার শান্ত হলো। আর শোনো, রুয়াদকে তুমি তোমার আশেপাশে রাখবে। অনেক মানুষ থাকবে, ও যেন একা একা কোথাও না যায়। মায়া চৌধুরী অবাক হলেন ছেলের কথায়। তার ছন্নছাড়া ছেলেটা আজ রুয়াদের জন্য ভালোবাসা দেখাচ্ছে। আশ্বাস দিলেন ছেলেকে, কারণ তার ছেলে না হলে পাগল বানিয়ে ছাড়বে। মেয়েটাকে অনেক ভালোবাসে, না হলে কি আর মায়ের সামনে এসব বলে? মুচকি মুচকি হাসলেন। আওয়াজ নিজের কথাগুলো বলে চলে গেল মূলত এর জন্য আসা মায়ের কাছে। জাফরির জন্মদিনে অনুষ্ঠানে সব মানুষ এসে পড়েছে। একটু পরেই মূল অনুষ্ঠান শুরু হওয়ার বাকি। এর ফাঁকে আওয়াজ একটু রেডি হয়ে নিল। পাঞ্জাবি ছেড়ে আজ অন্য কিছু পরবে। ব্ল্যাক কালারের
ব্লেজার পরে নিল, চুলগুলো সুন্দর করে জেল দিয়ে সেট করে নিল। রেডি হওয়া শেষ, নিচে আনন্দ। বেশ কিছু মানুষের সাথে গিয়ে কথা বলছে, কারণ তারা আওয়াজের থেকে একটু উপরে প্রফেশনে আছে। বেশ মানুষ এসে হাত মিলালো আওয়াজের সাথে, ভদ্রতা নর্মদা সহকারে কথা বলছে আওয়াজ। রুয়াদ, ইনিমা আর জাফরিন নামছে। আওয়াজের কথা বলার মাঝেই নজর পড়ল রুয়াদ দিকে, তার সুন্দর প্রিয়সী। রুয়াদকে দেখলেই সুখে হাসি ফুটে উঠে, চোখ সরিয়ে নিয়ে পুনরায় কথা বলছে মানুষের সাথে, সবার সাথে কথা বলা শেষ করে আওয়াজ আরহামের পাশে গিয়ে দাঁড়ালো। আরহাম তার ভাইকে দেখে একটু হাসলো। তোর প্রিয়সীর পাশে গিয়ে দাঁড়ালি না? প্রতি উত্তরে হাসলো আজ। সময় হলে ঠিকই দাঁড়াবো, কিন্তু তুই আপাতত জোর করে দাঁড়া করিয়ে রাখবে তোমার শালিকাকে এখন। আমায় গিয়ে দাঁড়ালে সে আবার অন্য কিছু মনে করবে। এখন যাও, ওকে নিয়ে আমার পাশে এনে দাঁড় করাও। আরহাম ভেংচি কাটলো। আমি এসব কাজ করি না। আওয়াজ হেসে বলল, তোমার ব্যবসার লাঠি উঠিয়ে দেব। আরহাম ঘাবড়ে গিয়ে তাকালো তার ভাইয়ের দিকে, বিশ্বাস করতে পারছে না আওয়াজকে হয়তো উঠিয়ে দিতে পারে, তাই তাড়াতাড়ি করে রুয়াদকে হাত ধরে এনে আওয়াজের পাশে দাঁড়া। রুয়াদ বুঝতে পারলো না কেন আরহাম এমন করল। রুয়াদ অবাক হয়ে চেয়ে রইল শুধু। আরহাম রুয়াদের হাত ধরে বলল, শোনো শালিকা, তোমাকে একদম নিরাপদ জায়গায় এনে দাঁড় করিয়েছি। তোমার পাশে যিনি আছেন তিনি খুব সম্মানী ব্যক্তি, তার অনেক পাওয়ার। তুমি আওয়াজের পাশে নিশ্চিন্তে থাকতে পারো। আবার পরক্ষণে আওয়াজের কানে গিয়ে বলো, আমার ব্যবসার দিকে আর নজর দিস না, তোর পাশে যিনি আছে তার দিকে দিলেই হবে। কথাটা আরহাম এত আস্তে বলল রুয়াদও শুনতে পেল না। দুজনেই কথোপকথন। আরহাম কথা বলা শেষ হলে সে চলে যায়। রুয়াদ মাথাটা উঁচু করে আওয়াজকে দেখলো। অবশেষে পাঞ্জাবি ছেড়ে অন্য কিছু পরেছে। রুয়াদের চেয়ে থাকা দেখে আওয়াজও তাকালো। দুজন চোখাচোখি হয়ে গেল। দৃষ্টি সরিয়ে নেয় রুয়াদ। শাড়ি পরে কি আমায় মাতাল করতে এসেছে এখানে? আচমকা আওয়াজের শব্দ শুনে তাকায় সেই দিকটায়। একটু নিচু সুরে বলল, আপনি মাতাল হবেন জানলে পরে আসতাম না। আওয়াজ অবাক হয় চরম পর্যায়ে। কথাটা কি সত্যি রুয়াদ বলেছে? বিশ্বাস হচ্ছে না। তোমার কি জ্বর এসেছে? রুয়াদ মাথা নাড়িয়ে বলল, না তো। উন্নতি হচ্ছে তাহলে? আওয়াজের বউ কথাটা শুনে শিহরে উঠে রুয়াদ। এই প্রথম অপ্রত্যাশিত কিছু শুনছে সে। আওয়াজ রুয়াদকে তার মায়ের কাছে দিয়ে আসলো। জাফরিন কেক কাটা শেষ করে সবাই খাওয়া দাওয়া শুরু করলো, আর সবকিছু দেখাশোনা করতে আওয়াজ ব্যস্ত হয়ে পড়ল। দূর থেকে দাঁড়িয়ে তাকিয়ে আছে রুয়াদ। হঠাৎ হঠাৎ তার ভাবনার মাঝে আওয়াজ চলে আসে, তাহলে কি সেই মানুষটার মায়ে পড়ে যাচ্ছে? হান্নান মজুমদার বাসায় যাওয়ার জন্য তোড়জোড় শুরু করলো। মায়া চৌধুরী রুয়াদের হাত ধরে দাঁড়িয়ে আছে, এখনো বলেনি হান্নান মজুমদারকে। রুয়াদ চুপিসারে দাঁড়িয়ে আছে শুধু। মায়া চৌধুরী রুয়াদের হাত ধরে হান্নান মজুমদারের সামনে গিয়ে গেল। বিআই সাহেব, আজ আপনার ছোট মেয়েকে আমার বাসায় থাকুক, ওর যত্নে কোনো কমতি রাখবো না, কথা দিলাম। হান্নান মজুমদার মনে মনে রাজি না, কিন্তু তাও বলল, না আপা, মেয়েটা তো কয়েকদিন পর আপনার কাছে চলে আসবে। আমি এখন চাই মেয়েটা আমার কাছে থাকুক, তখন তো চাইলেও রাখতে পারবো না। মায়া চৌধুরী খারাপ লাগলো হান্নান মজুমদারের শেষের কথা শুনে। তার ছেলে আবদার একদিকে, আরেক দিকে এমন কথা কথা আজকের দিনটা শুধু, কাল আওয়াজ দিয়ে আসবে ওকে। ইনিমা এসে তার বাবার হাত ধরে বলল, বাবা, আজ রুয়াদ থাকুক। মায়া চৌধুরী আর ইনিমা ফিরিয়ে দিতে পারল না হান্নান মজুমদার। হয়তো আরো কিছু বলে বেমানান হয়ে যাবে। মেয়েটাকে এভাবে ছাড়তে মন চায় না। যেহেতু এ বাড়িতে ইনিমা আছে, তাই মেয়েকে রেখে আসছে। শুধু ইনিমার উপর ভরসা করে। হান্নান মজুমদার ছোট মেয়ে মাথায় চুমু খেলো, আদুরের সুরে বলল, সুন্দরভাবে থেকো আম্মা। বাবা, আসছি। হ্যাঁ। বাবার কথা শুনে নোনা পানি ছলছল করে এসে পড়ল রুয়াদের চোখে। তার বাবা
এরকম নিঃস্বার্থ ভালোবাসা দেখে তার চোখের পানি ধরে রাখতে পারল না। বাবাকে জড়িয়ে ধরল। বরাবরের মতো রুয়াদ তার বাবার এমন কথা শুনল, কেঁদে ফেলল। মেয়েকে সান্ত্বনা দিচ্ছে হান্নান মজুমদার। বেশ কিছু সময় পার তারা চলে গেল। আওয়াজ আর আরহাম গিয়ে তাদের পৌঁছে দিল। রুয়াদ ইলিমার সাথে বসে কথা বলছে। সাথে মায়া চৌধুরী ও ফজলুল চৌধুরীও আছে। কিছুক্ষণ আগে আওয়াজ আর আরহাম ফিরে আসায় আরহাম আর উপরে যায়নি, এখানে বসে গল্প শুরু করে দিয়েছে। আরহামের কোলে জাফরি দুষ্টুমি করছে বসে বসে। আওয়াজ তার ব্লেজার খুলে একটা টি শার্ট পরে নিচে আসলো, রুয়াদের পাশে এসে বসে গেল। ফজলুল চৌধুরী বেশ হাসির কথা বলছে, তার মায়া চৌধুরীকে বরাবর কিছু না কিছু বলে রাগাচ্ছে। আমি তো আগেই আরহামের মাকে ছাড়া কিছুই বুঝতাম না, তাকে তার বাবার বাড়িতেও থাকতে দিতাম না। ফজলুল চৌধুরীর কথা যেন আরো লেগে যায় মায়া চৌধুরী। কথা লাগাম দাও, এখানে তোমার ছেলে, ছেলের বউ, নাতি রয়েছে, ঠিক ভাবে কথা বলো। রুয়াদ হেসে দিল এমন মিষ্টি ছলকা দেখে। পাশ থেকে সোফায় আতশোয়া আওয়াজ তাকাচ্ছে তার পিয়সিনীর দিকে। মেয়েটা হাসলেই মুখে হাত দিয়ে ফেলে। মায়া চৌধুরী রেগে উঠে চলে গেল, সাথে সাথে ফজলুল চৌধুরী উঠে চলে গেল। আজ তার 12টা বেজে যাবে। তিনি তো শুধু হাসানোর জন্য এসব বলছে। আওয়াজ আরহামের উদ্দেশ্য বলো, ভাইয়া তোমার একটু লজ্জা লাগলো না বাবার কথা শুনে? আরহাম ভুরু কুঁচকে বলল, কেন লজ্জা লাগবে? তেমন তো কিছু বলেনি। আওয়াজ তার চোখগুলো ছোট ছোট করে ফেলল। তোমার তো লজ্জা নেই, লাগবে বাকি ভাবে। তুই এখন যা শুরু করছিস, বিয়ের পর বাবার মতো এমন করবি তুই? তোর যদি এতই লজ্জা থাকতো তুই উঠে যেতে পারলি না। ইলিমা দাঁত কেলিয়ে হাসছে। এ দুজনের ঝলকা এত ভালো লাগে তার। আরহাম বেখেয়ালিতে মাঝে মাঝে উল্টোপাল্টো বলে ফেলে, যার কারণে পরে ইলিমা আরহামকে রাগায় সব বলে। আওয়াজ রুয়াতের দিকে তাকিয়ে বলল, বিয়ের পর কি করবে সেটা তোমার শালিকা দেখতেই পাবে। আমার লজ্জা নেই বলেই বসেছিলাম, তুমি তো শুধু হেসেছিলে। আমার মুখে তো একটু হাসি ছিল না, তার মানে কি তুই মজা নিয়েছ? আরহাম উঠে দাঁড়িয়ে পড়ল, তুলে বড় একটা মোনাজাত ধরল আর বিড়বিড় করে বলা শুরু করলো, আল্লাহ এই নির্লজ্জ ছেলেকে একটু রহমত দিও, যাতে আর আমার পিছনে না লাগতে আসে। আওয়াজ হাসছে ভাইয়ার কাণ্ড দেখে, সাথে সাথে সবাই হেসে দিল। আরহাম এত মজা করতে পারে সারাক্ষণ। দুই ভাইয়ের এভাবে খুনসুটি লেগেই থাকে। আরহাম যে এত রসিকতা করতে পারে তা আওয়াজকে হার মানায়। তবে দুজন দুজনাকে বড্ড ভালোবাসে। আরহাম একটা দরকারে ইনিমাকে নিয়ে উপরে চলে আসলো। আওয়াজ জাফরিন সাথে খেলছে। রুয়াদ দূরে সরতে গেলেই হাত ধরে ফেলল আওয়াজ। কোথায় যাচ্ছ? না মানে যাচ্ছি না। আওয়াজ রুয়াদের হাত টেনে ধরল। জাফরি আওয়াজের বুকে মাথা দিয়ে রেখে আওয়াজ জাফরির উদ্দেশ্যে বলো, তোমার মিমমিম কেন তোমার চাচুকে বুঝতে চায় না বলো তো? জাফরি যেভাবে ছিল সেভাবেই রইল। আওয়াজ কথায় ঠোঁট উল্টে ফেলল, অর্থাৎ সে জানে না। রুয়াদ জাফরিকে দেখে আওয়াজের দিকে তাকালো। আওয়াজ রুয়াদের দিকে তাকিয়ে বলল, তোমার কাছে আমি আমার গম্ভীরতা, কঠোরতা, আগুনের ন্যায় ভয়ঙ্কর রূপ সব বিলীন দিলাম প্রিয়সী। সেই সাত সকালে রুয়াদ রেডি হয়ে বসে আছে। হান্নান মজুমদারের ফাঁকে কয়েক হাজার কল দিয়ে ফেলেছে, তাই খুব তাড়াতাড়ি রেডি হয়েছে। কিন্তু যিনি পৌঁছে দিয়ে আসবেন তার খবর নেই। আওয়াজ এখনো ঘুমাচ্ছে। কাল রাতে আবার কি কাজে বাহিরে গিয়েছিল, ফিরতে প্রায় 4টার মতো বেজেছে, এজন্য এখনো ঘুমাচ্ছে। মায়া চৌধুরী 2বার গিয়েও ফিরে এসেছে। আর কি করার, রুয়াদ বসে বসে অপেক্ষা করছে। ফজলুল চৌধুরী রুয়াদের পাশে এসে বসলেন, মাথায় হাত দিয়ে বলল, আজ থেকে যাও না মা। রুয়াদ হাসল, আজ থাকা কোনোভাবেই সম্ভব না, বাবা বারবার কল দিচ্ছে, তার উপর
কিছুদিন পর এক্সাম, এখানে থাকলে কোনো কিছুই হবে না। আঙ্কেল আজ তো থাকা সম্ভব না, বাবা কল দিচ্ছে যাওয়ার জন্য। ফজলুল চৌধুরী হাসল রুয়াতের কথা শুনে। মেয়েটা একটু নিচু স্বরে কথা বলে সব সময়, আর তার সাথে সবসময় হেসে কথা বলে। জিনিসটা ফজলুল চৌধুরী ভীষণ ভালো লাগে। আওয়াজের জন্য এমন একজনকে প্রয়োজন ছিল, যাক সে নিজেই খুঁজে এনেছে। তুমি যে কবে আঙ্কেল ডাকা ছেড়ে বাবা ডাকবে সে অপেক্ষায় আছি। অপেক্ষার প্রহর আর শেষ হচ্ছে না। তোমার দু বোন একসাথে বাবা ডাকবে, সুন্দর শোনা যাবে। রুয়াদ মুচকি হাসল। ফজলুল চৌধুরী খুব ভালো একজন মানুষ। ইনিমার বিয়ের পর থেকে রুয়াদকে মা ছাড়া কথা বলে না, আর উনি সবসময় বলতো ইনিমা তার বড় মেয়ে, রুয়াদ হচ্ছে তার ছোট মেয়ে। ফজলুল চৌধুরী গলার আওয়াজ একটু উচ্চস্বরে বলে, মায়া। আওয়াজ এখনো ওঠেনি। মায়া চৌধুরী দৌড়ে আসলেন। আওয়াজকে দুবার ডাকা হয়েছে, কিন্তু সে ঘুমাচ্ছে দেখে আবার চলে এসেছে, আর ডাকতে যায়নি। আবার এদিকে রুয়াত অপেক্ষা করছে। আরহাম দিয়ে চেয়েছিল, মায়া চৌধুরী রাজি হয়নি। আবার না হলে আওয়াজ বলবে, তুমি আমাকে ছাড়া ওকে দিয়ে আসতে বলেছ কেন? এ কথা ভেবেই আর মায়া চৌধুরী রুয়াতকে আরহামের কাছে দেয়নি। আওয়াজ ঘুমাচ্ছে তো, ও কাল রাতে বাহিরে গিয়েছিল, 4টার সময় বাসায় এসেছে, এখন মাত্র 7:30 বাজে, এজন্য তুলিনি। আচ্ছা, আমি ওকে ডাকছি। রুয়াত, মা তুমি একটু অপেক্ষা করো। রুয়াত মাথা নাড়ালো। মায়া চৌধুরী আবারও তাড়া করে ছুটল আওয়াজের রুমে। ফজলুল চৌধুরী উঠে গেল। ইনিমা এসে রুয়াতের পাশে বসে কথা বলছে। জাফরি তো রুয়াতকে যেতে দিবে না বলছে। ওর মিম্মি ওকে মায়ের হাতে মাইর খাওয়ার থেকে বাঁচিয়ে দেয়, আর মিম্মি চলে গেলে তো আর কেউ বাঁচাবে না। আওয়াজ ঘুমাচ্ছে। মায়া চৌধুরী এসে ডাকলেন। মায়ের কথা আওয়াজ ঘুম চলে গেল, কিন্তু হঠাৎ মাথা এত ভার হয়ে এলো যে সে মাথা তুলতে পারছে না। শরীরও কেমন জানি হয়ে যাচ্ছে, আর মাথা ফেটে যাচ্ছে। বুঝতে আর বাকি রইল না তার জ্বর এসেছে। আওয়াজ ধীর গতিতে উঠে বসল। ছেলের এরকম অবস্থা বুঝতে পারলেন না। ভেবেছে হয়তো ঘুম কম হয়েছে, তাই এরকম হচ্ছে। বাবা। রুয়াদ বসে আছে রেডি হয়ে। হান্নান মজুমদার বারবার কল দিচ্ছে। আমি তো কাল বলছি, তুই গিয়ে দিয়ে আসবি। আওয়াজ উঠে দাঁড়ালো। ফ্রেশ হয়ে আসছি। মায়া চৌধুরী চলে গেল। আওয়াজ ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিল। আজ অনেক কাজ আছে, এভাবে বসে থাকলে সবকিছু পড়ে থাকবে। নিজেকে সব সময় স্ট্রং রাখতে হবে। দ্রুত রেডি হয়ে নিচে নামলো। প্রথমে চোখ পড়ল রুয়াতের দিকে। ইনিমা রুয়াত কথা বলছে। আওয়াজকে দেখা মাত্রই জাফরি দৌড়ে চলে আসলো। আজ আর কোলে নিল না, মাথা একদম ব্যথা পেতে পড়ে যাচ্ছে। মায়া চৌধুরী আওয়াজের উদ্দেশ্য বলল, নাস্তা করবি না বাবা? আওয়াজ উত্তর দিল, অফিসে করে নিব। আর রুয়াত, তাড়াতাড়ি এসো, আমি বাহিরে আছি বলে আওয়াজ বেরিয়ে গেল বাসা থেকে। রুয়াত সবার থেকে হাসি মুখে বিদায় নিল। ইনিমাকে জড়িয়ে ধরে রেখেছে কিছু সময়। আসার সময় জাফরি বাবুটা কান্নাকাটি শুরু করে দিল। রুয়াতের ভীষণ মায়া হলো বাচ্চাটার জন্য। আসার সময় কোলে নিয়েছে। এর মাঝে আওয়াজ গাড়ির হর্ন দিল, তাই আর বেশিক্ষণ দেরি করল না, বের হয়ে গেল বাসা থেকে। রুয়াত গাড়িতে এসে পিছনের সিটে বসে পড়ার আগে আওয়াজ বলল, সামনে এসে বসো। রুয়াত তাই করল। ড্রাইভিং সিটে আওয়াজ বসে আছে। আজ মনে হয় ড্রাইভার নিবে না। গাড়ি স্টার্ট দেওয়া হলো। রুয়াতের মনে একটা প্রশ্ন আসছে, আওয়াজ একটা কথা বলছে না আজ। এর কথা ভাবতে আওয়াজের দিকে। আওয়াজ দৃষ্টির সামনে দিয়ে। রুয়াতের একটু সন্দেহ হলো, কথা বলছে না কেন? আনমনে গাড়ি চালাচ্ছে সে, আর এদিকে মাথা ব্যথা বেড়ে যাচ্ছে। এক সময় আওয়াজ কথা বলবে বিরক্ত হতো, এখন কথা বলছে না দেখে মন খারাপ করছে রুয়াত। ভিতর ভিতর অস্থির লাগা শুরু করলো। আবারও তাকালো আওয়াজের দিকে। না, এবার তাকাচ্ছে না আওয়াজ। রুয়াত আওয়াজের উদ্দেশ্য বলো, শুনছেন? আওয়াজ কিছু বলবো না। বিষয়টা মোটেও ভালো লাগেনি রুয়াদের। এরকম করা মানে বুঝছে না। কাল তো ঠিকই কথা বলছিল, আজ বলছে না কেন?
না, একটু ভালো লাগছে না তার। আবারও বললেন, কিছু হয়েছে আপনার? আওয়াজ কথা বলল এবার, তবে রুয়াতের দিকে না তাকিয়ে। মাথা ব্যথা করছে। রুয়াত খেয়াল করলো আওয়াজের কণ্ঠস্বর অন্যরকম শোনাচ্ছে। একটু আমার দিকে তাকাবেন? আওয়াজ তার প্রিয়সী এত সুন্দর আবদার ফেলতে পারল না। গাড়িটা মাঝ রাস্তায় থামিয়ে দিল, তারপর তাকালো রুয়াদের দিকে। তাকিয়েছি এখন। রুয়াদ ঘাবড়ে গেল। তার চোখে একটা জিনিস পড়েছে। আওয়াজের চোখে অতিরিক্ত লাল হয়ে আছে, যা আগে কখনোই দেখেনি। কিন্তু আমতা আমতা করে বলল, এভাবে তাকাতে বলিনি। আওয়াজ দৃষ্টি সরিয়ে নিল। পুনরায় আবার গাড়ি স্টার্ট দিল। রুয়াদ আওয়াজের থেকে শেষের কথা কোনো উত্তর পেল না। আপনার এমন চোখ লাল হয়েছে আছে কেন? জ্বর এসেছে? রুয়াদ সাথে সাথে আওয়াজের হাত ধরল। সত্যি শরীরটা খুব গরম হয়ে আছে। এই জ্বরের মাঝেও তাকে দিয়ে আসা লাগবে এমন কোনো কথা আছে? এদিকে আওয়াজ অবাক। রুয়া নিচ থেকে তার হাত ধরছে বলে একটা কথা মন প্রাণ দিয়ে বিশ্বাস করে, যা হয় ভালোর জন্যই হয়। হয়তো এই জ্বর রুয়াদ আর আওয়াজের মাঝে দূরত্ব ঘুচিয়ে দিবে। রুয়াদ পরিবর্তন হবে। আওয়াজের ভালোবাসা বুঝবে সে। আপনার এত জ্বর, তাও কেন নিয়ে আসছেন আমায়? আমি তো আরহাম ভাইয়ার সাথে চলে আসতে পারতাম। আওয়াজ তার কপালে এক সাইড ঘষে নিল। আমাকে ছাড়া আর কাউকে তোমার জন্য অন্তত ভরসা করি না। রুয়াদ অস্থির। প্রথম এরকম মুহূর্তের সম্মুখীন হয়েছে সে। কেন যে আওয়াজের প্রতি তার এমন অবস্থা হচ্ছে ভেবে পাচ্ছে না। বেশি মাথা ব্যথা করছে। হাসলো আওয়াজ। প্রিয়সী এহেন প্রশ্ন। তুমি আমার চুল হাত বুলিয়ে দিলে সব ব্যথা সেরে যেত। অধর আঁকড়ে ধরে কিছুটা ভাবল রুয়াদ। পরক্ষণে আবার বলল, চুলে হাত বুলিয়ে দেব? আওয়াজ রুয়াদের পানে যায় একবার। এ দেখি রুয়াদের নতুন রূপ। একটু সুস্থ থাকলেই জ্বালানো যেত। এখন মনও চাচ্ছে না প্রিয়সীর সাথে কিছু করতে। দরকার নেই। বারবার রুয়াদের হৃদয় পড়ছে আজের এমন বিহেভিয়ার দেখে। কেনই বা এমন হচ্ছে জানা নেই। নিজে তো একটু আগেই বলল, এখন আবার নাকচ করে দিল। রুয়াদ চুপটি করে বসে রইল। কারো মধ্যে আর কোনো রকম কথা হলো না। আওয়াজ রুয়াদের বাসার সামনে গাড়িটা রেখেছে। রুয়াদ গাড়ি থেকে নেমে পড়ল। 1 মিনিটও অপেক্ষা করল না। কিন্তু আওয়াজ নামেনি। বাসায় আসবেন না? আওয়াজ সরাসরি বলে দিল, না, আমার কাজ আছে। আপনার না মাথায় ব্যথা, জ্বর, বাসায় চলুন। আমি কফি বানিয়ে দিব। আর মা আমার বকবে যদি শুনে আপনি বাসায় আসেননি। ভাবলেছি। আওয়াজ বলল, অন্য একদিন যাব। আন্টিকে বলে দিও, তাহলেই হবে। ব্যাস। গাড়ি ঘুরিয়ে চলে গেল আওয়াজ। রুয়াদ সে স্থান ত্যাগ করল। কলিং বেল চাপ দিয়ে মেহবুবা দরজা খুলে দিল। রুয়াদ হাসি মুখে বাসায় ঢুকল। কিন্তু ছাড়ু মেহবুবা ফায়রোজ দাঁড়িয়ে রইল। রুয়াদ তার মায়ের এখান কাণ্ড দেখে প্রশ্ন করল, মা, দরজায় ওখানে দাঁড়িয়ে আছো কেন? তুই কার সাথে এসেছিস? মাথা থেকে হিজাব খুলতে ব্যস্ত রুয়াদ। আপুর দেবর পৌঁছে দিয়েছে। ও আসেনি বাসায়? হ্যাঁ রে, তুই বলছিস না বাসায় আসার কথা? রুয়াদ স্থির হয়ে দাঁড়ালো। আমি বলছিলাম ওনার নাকি কাজ আছে, তাই চলে গিয়েছে। বুঝছি, তুই এবার জোর করিসনি। মায়ের কথায় বিরক্ত হলো রুয়াদ। সে তো বলছে আসার কথা, এখন যদি না আসতে চায় তাতে তো জোর করে আনতে হবে। রুয়াদ আর কথা বাড়ালো না। মায়ের সাথে কিছু না বলে সোজা উপরে চলে গেল। শাহেদি সব কথা মনোযোগ দিয়ে শুনছে আজ। তাদের প্ল্যান সাকসেসফুল এগুচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে ইকরামুল তাহের তার যাবতীয় কুকর্মগুলো হদিস নিমিষে মাটির সাথে মিশিয়ে ফেলার চিন্তা ভাবনা শুরু করেছে। এ কারণে আমাদের লোকেদের একটু হিমশিম খেতে হচ্ছে। স্যার, আমরা যে এত বড় কাজ করছি, ইকরামুল তাহের জানলে আমাদের লোকেদের শেষ করবে। তার 2 মিনিটও লাগবে না। আজ হেসে বলল, ইকরামুলকে শেষ করতে আমার 2 মিনিট সময় লাগবে না। আর তোমাদের সেফটির দায়িত্ব আমার। শুধু তোমরা খেলবে নাকি আমার মাঠে নামা লাগবে না। সাহেব বুঝলো আওয়াজ খুব
ভেবেচিন্তে এরকম কাজে নেমে পড়েছে, কিন্তু এখানেই তো তার বিপদ আসতে পারে, সে খেয়াল রেখেছে। স্যার, আপনার উপর আমার ভরসা রয়েছে, আমি আপনাকে আমার থেকে বেশি বিশ্বাস করি। স্যার, আমার লাইফের সেফটির জন্য আপনাকে বিপদে ফেলতে চাই না, আপনি শুধু ভালো থাকুন, নিরাপদ থাকুন, এটাই চাই। এত কিছুর মাঝেও কিছু কিছু মানুষের জন্য হয়তো আওয়াজ এরকম একটা প্রফেশনাল টিকে আছে, নিজের প্রতি বিশ্বাস, কঠোর পরিশ্রম, মানুষের ভালোবাসা আর শাহেদের মতো মানুষের ত্যাগের জন্য সে আজ এ পর্যায়ে। কিছু মানুষ এমন ভালোবাসা আসলে ভোলা যাওয়ার যোগ্য নয়। আওয়াজ সাহেব কাঁধে হাত দিয়ে বলল, স্যার, কে এত ভালোবাসা অথচ বিয়ে করেছো এই কথা বলনি? স্যার সাহেব ভ্যাকাচেকা খেয়ে গেল। এই কথা স্যার জান কিভাবে? সম্পূর্ণ গোপনে বিয়েটা করেছে, কারো জানার কথা না, এমনকি শাহেদের পরিবার না, কিন্তু স্যার জানে কিভাবে, সেটাই ভাবছে সাহেব। স্যার, আপনি কিভাবে